হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস 9-এর একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা জানো যে আগের দিন আমরা একটি হিউম্যান সার্কুলেশনের ক্ষেত্রে কী কী অংশ রয়েছে সেগুলো নিয়ে আগে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সিলেবাসের পরবর্তী টপিক হিসাবে রয়েছে সেটা হলো টাইপস অফ সার্কুলেশন। সংবহন কত ধরনের হয় সেটা নিয়ে আলোচনা করব। তো যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। তো দুই রকমের সার্কুলেশন আমরা দেখতে পাই, মানে অল ওভার জীবেদের মধ্যে, প্রাণীদের মধ্যে। সার্কুলেশনের ব্যাপারটা তো আমরা এখন প্রাণীদের নিয়ে আলোচনা করছি। উদ্ভিদের ক্ষেত্রে সেই জাইলেম আর ফ্লেম দিয়ে সার্কুলেশন হয়, সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনায় আসছি না। এখন আমাদের পড়ার বিষয়বস্তু যেটা সেটা শুধুমাত্র প্রাণীদের সার্কুলেশন। এখন প্রাণীদের সার্কুলেশন নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন দুই ধরনের সার্কুলেশন রয়েছে। একটিকে বলা হয় মুক্ত সংবহনতন্ত্র, একটিকে বলা হয় বদ্ধ সংবহনতন্ত্র। তো প্রথমেই আমরা মুক্ত সংবহনতন্ত্র নিয়ে একটু আলোচনা করব। খুব একটা জটিলতার কিছু নাই, তবে একটু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, আমরা চিংড়ি, কাঁকড়া, মানে আর্থ্রোপোডার যে সমস্ত মেম্বার রয়েছে পতঙ্গদের ক্ষেত্রে মেনলি এই ধরনের মুক্ত সংবহনতন্ত্র আমরা লক্ষ্য করছি। আমরা যখন আরশোলা বা আমরা মানে চিংড়ি এদের যাদের নিয়ে আমরা আলোচনা করছি তারা কিন্তু সব সন্ধিপদ বা আর্থ্রোপোডা গ্রুপের মেম্বার রয়েছে, তাদের ক্ষেত্রে এরকমই মুক্ত সংবহনতন্ত্র দেখা যাচ্ছে। এখন বিষয় হলো যে এখানে একটি আরশোলার ছবি এঁকেছি বলবো না, এটা একটা আউটলাইন দেওয়া আছে জাস্ট আরশোলার ইন্টারনাল স্ট্রাকচারগুলোকে বোঝানোর জন্য। তো তার আগে আমাদের একটা জিনিস করা উচিত, সেটা হলো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা একটু ওই যখন ভ্রূণের ডেভেলপমেন্ট হয়, একটি ভ্রূণ যখন ডেভেলপ করে তখন তার বিভিন্ন অংশের নাম আমরা বলবো বলেছিলাম। তার কারণ এখানে যে হিমোসিল কথাটি রয়েছে এর মানেটা বুঝতে গেলে একটু ওটা লাগে, যদিও এই নিচু ক্লাসে দরকার পড়ে না, তবুও আমি একবার জাস্ট বলে দিচ্ছি, কারণ রক্ত পড়া থেকেও ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয় এরকম একটা কথা বলেছিলাম, এবং সেক্ষেত্রেও ব্যাপারটা বোধগম্য হবে না। যাই হোক, একটা ভ্রূণ মাতৃগর্ভে, যদি মানুষেরই বলি, একটা ভ্রূণ যখন ডেভেলপ করছে তখন তার বিভিন্ন স্টেজ হয়। সেই স্টেজের মধ্যে একটি স্টেজ আছে গ্লাস্টুলা বলে, মানে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা, এই ধরনের বিভিন্ন ফেজ আছে। তো সেই একটি ফেজে, গ্লাস্টুলা নামক যে ফেজ রয়েছে, সেই ফেজে যদি ভ্রূণটিকে কাটা হয় তাহলে আমরা কী কী দেখতে পাবো? আমরা একটি মাঝে গহ্বর পাবো, যাকে গাঁট বলা হয়। পরিপাকতন্ত্র তৈরি হয় এখান থেকে, ওটা বুঝতে পারবে না, আমি ওভারঅল ওই মোটামুটি একটু বলে দিচ্ছি, জাস্ট আউটলাইন যতটুকু বোঝা যায়। এই যে ভেতরের যে লেয়ারটা, এই যে ভেতরের লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় এন্ডোডার্ম, ভিতরের ত্বক আর কি, সেই জন্য এন্ডোডার্ম। এরপরে একটা লেয়ার রয়েছে যাকে বলা হয় মেসোডার্ম, সেটা রয়েছে এর পরবর্তী লেয়ার হিসাবে, মানে এর গায়ে আরম্ভ করছি আমরা পরবর্তী লেয়ার হিসাবে। তো এই লেয়ারটা দুভাগে বিভক্ত। ভিতরের একটা লেয়ার আমরা যেমন পেলাম, মানে এটা আর কি, ভেতরে একটা লেয়ার আমরা পেলাম, সঙ্গে সঙ্গে এরা ডাবল লেয়ার অ্যাকচুয়ালি, মানে এইভাবে আর কি, ভেতরে একটা আর বাইরে একটা। কেন বলছি সেটা এখনই বুঝতে পারবে যে এতটা এক্সট্রা বকার কারণ কি। এটা তার মানে এখানে একটা লেয়ার পাচ্ছি এই দাগটাই, আর ভেতরে একটা লেয়ার পাচ্ছি। তার মানে মেসোডার্মটা দুটো লেয়ারে বিভক্ত, মেসোডার্মটা দুটো লেয়ার, এটা হলো মেসোডার্মের একটা লেয়ার এবং এটা আর একটা লেয়ার। দুটো ব্লু কালারে রেখেছি এটা বোঝানোর জন্য, যেটা মেসোডার্ম। ভিতরে কালো কালারে যেটা রেখেছি সেটা এন্ডোডার্ম, আর এর বাইরে রয়েছে এক্টোডার্ম। বাইরে মানে একটু, মেসো মানে মাঝখানে, এন্ডো মানে ভিতরে। এই লেয়ারটা লাল রঙের যে লেয়ারটা না, এটাকে বললাম এন্ডো। তাহলে মেসোর দুটো ভাগ, একটা ভিসেরাল লেয়ার, একটা প্যারাইটাল লেয়ার, দুটো মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মেসোডার্ম, আর ভিতরে কালোটা হলো এন্ডোডার্ম। বলার উদ্দেশ্য কি, সেটা হলো এই যে মেসোডার্মের দুটো লেয়ার রয়েছে, মেসোডার্মের ভিতরে দুটো লেয়ার রয়েছে, মানে মেসোডার্মটি দুটি লেয়ারে বিভক্ত, যার মাঝখানে একটি গহ্বর রয়েছে, ফাঁকা গহ্বর রয়েছে। এই গহ্বরটাকে বলা হয় সিলম, যদিও এখানে পেরিটোনিয়াম বলে একটি পর্দা দিয়ে ঘেরা থাকতে হয়, অত আর বলে লাভ নেই। এই অংশটা যেটা সবুজ রঙের দিলাম ডট ডট, এটা হলো সিলম বলা হয়, যাকে বাংলায় বলবো গহ্বর। এই সিলমটি বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার তৈরি করেছে। আমাদের ক্ষেত্রে যদি এই সিলমটা খুঁজি তাহলে আমাদের বডির যে সমস্ত
অঙ্গ রয়েছে, হার্ট, লাংস, কিডনি, এই সমস্ত অঙ্গ দিয়ে পরিপূর্ণ করা আছে। অত বকে লাভ নাই। হিমোসিল এই কথাটির জন্য আমার এটা বলা। রক্তের ক্ষেত্রে যদি বলি, রক্ত তাহলে ভ্রূণের ওই যে মেসোডার্ম রয়েছে ওখান থেকে উৎপত্তি লাভ করে। রক্ত যদি বলি সেটা ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। এটা একটা পয়েন্টের জন্য এটা বলা। আর 2 নম্বর পয়েন্ট হলো এই যে যাদের কথা আমরা আলোচনা করছি, চিংড়ি, কাঁকড়া বা আরশোলা, এদের কথা বলছি, যাদের মুক্ত সংবহনতন্ত্র দেখা যাচ্ছে, তাদের ব্যাপারটা হলো এই যে গহ্বর যেটাকে আমরা সিলম বলছিলাম সেটা রক্ত দ্বারা পূর্ণ, সেই জন্য তাদেরকে হিমোসিল বলা হয়। হিম এই কথাটির মানে হলো রক্ত, সিল মানে গহ্বর, সিলম থেকে এসছে সিল কথাটি। তো এই গহ্বরটি রক্ত দ্বারা পূর্ণ থাকে, সেই জন্য এদেরকে হিমোসিল বলা হয়। সেই জন্য আমার এই ব্যাপারটা বলা। যাকে এবার ভুলে যাও, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হলো যে আমরা যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র পড়ছি তাদের 3টে অংশ রয়েছে। আরশোলার ক্ষেত্রে 3টে অংশ রয়েছে। একটাকে বলেছি হিমোলিম্ফ, মানে অ্যাকচুয়ালি ব্লাড যাদের দেখা যায় না তার জায়গায় দেখা যায় হিমোলিম্ফ বলে একটি জিনিস। এদের ব্লাড অ্যাবসেন্ট আছে। আমরা যদি আরশোলাকে পিটিয়ে মেরে দিই তাহলে রক্ত বেরোবে না। চিংড়ি মাছকে যদি কাটি তাহলে রক্ত বেরোবে না, তার কারণ এদের হিমোলিম্ফ আছে। এদের অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন নেই, সেই জন্য রক্তের রং নেই, লাল ব্যাপারটা থাকছে না। হিমোসায়ানিন বলে একটা ব্যাপার আছে, যাক বলা দরকার নেই। তো হিমোলিম্ফ মানে রক্তের ব্যাপারটা তুমি ভেবে নাও পাশাপাশি, এরকম একটা জিনিস রয়েছে। হিমোসিল মানে কি, গহ্বর রয়েছে, আর রয়েছে পাশাপাশি হার্ট। তার মানে আমরা কিন্তু আমাদের ক্ষেত্রে আগের দিন যখন পড়ছিলাম তখন বিভিন্ন ধরনের ভেসেল পেয়েছিলাম, শিরা, ধমনী এসব পেয়েছিলাম। শিরা, ধমনী, রক্তজালক, আমরা রক্ত পেয়েছিলাম আর হার্ট পেয়েছিলাম। আমরা 3টে পেয়েছিলাম। একটা রক্ত বলেছিলাম, একটা তার সঙ্গে সঙ্গে শিরা, ধমনী নিয়ে বলেছিলাম রক্তবাহ আর হার্ট। 3টে উপাদান ছিল। এদেরও 3টে উপাদান রয়েছে, কিন্তু সেগুলো আলাদা। একটা রয়েছে হিমোলিম্ফ মানে যে তরল পদার্থ রয়েছে সেটা হিমোলিম্ফ, হিমোসিল মানে যে গহ্বরটার কথা বলা হচ্ছে সেটা হিমোসিল, আর যেটা হার্ট তো হার্ট বুঝতেই পারছো, হৃৎপিণ্ড। আসি এখানে বিষয়গুলো কি, খুব সোজা জিনিস, একদমই জটিলতা কিছু নেই। এদের হার্ট থাকে পিঠের দিকে, অঙ্কীয় পোর্শনে, মানে পৃষ্ঠীয় পোর্শনে, মানে উপর দিকে, ডরসাল রিজনে আর কি। মানে আমাদের হার্ট কি সামনের দিকে, ওদের হার্ট থাকে পিছন দিকে, পিঠের দিকে হার্ট। এই যে উপর দিকটা পিঠের দিকে হচ্ছে, তাহলে পিঠের দিকে থাকছে এদের হার্ট। এবং হার্ট 13 প্রকোষ্ঠ বিশিষ্ট, 13টা প্রকোষ্ঠ আছে। আমাদের হার্টে 4টে প্রকোষ্ঠ পেয়েছিলাম, এদের হার্ট রয়েছে 13টা প্রকোষ্ঠ বিশিষ্ট। পরে আসছি, কোনো অসুবিধা নেই, খুব ছোটো করেই বলবো, বেশি বাড়াবো না। সেটা হলো এদের এই যদি গোটা বডি হয় ভিতরে, তাহলে এইটা এবং এইটা 2টো লাইন দেখতে পাচ্ছ, যে 2টো লাইনের মাঝখানে বডিটাকে 3 ভাগে ভাগ করেছে। এগুলোকে অ্যাকচুয়ালি ডায়াফ্রাম বলা হয়। আমরা যেমন আমাদের ডায়াফ্রাম বলি না, এখানে আছে মধ্যচ্ছদা, সেই ডায়াফ্রাম আমাদেরকে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরে ভাগ করেছে। ঠিক এদেরও সেরকম এই অংশটি, মানে এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম, এবং এই অংশটিও অ্যাকচুয়ালি ডায়াফ্রাম। তাহলে 2টো ডায়াফ্রাম রয়েছে, একদম সামনে থেকে পিছন পর্যন্ত। এটা মুখের দিক, এটা ব্রেন, এই অংশটা হলো ব্রেন, মাথার দিক, আর এটা অ্যানাল পোর্শন মানে লেজের দিক। তো সেখানে এখানে একটা সামনে থেকে পিছন পর্যন্ত একটা ডায়াফ্রাম চলে গেছে, মধ্যচ্ছদা চলে গেছে, এবং নিচের দিকে আরেকটা মধ্যচ্ছদা চলে গেছে। তো 2টো মধ্যচ্ছদা অ্যাকচুয়ালি 3টে অংশ ভাগ করেছে। এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। তো 3টে ক্যাভিটি বা প্রকোষ্ঠে ভাগ করেছে, গহ্বরে ভাগ করেছে। ওকে, 3টের নাম রয়েছে, এই যে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, আর নিচের দিকটা পেরিনিউরাল সাইনাস। পেরিকার্ডিয়াল কেন বলা হচ্ছে, কার্ডিয়া মানে হলো হার্ট, যেহেতু হার্ট আছে সেই জন্য পেরিকার্ডিয়াল। সাইনাস কেন, যেহেতু অক্সিজেন এবং CO2 যুক্ত রক্ত মিশে যায় সেই জন্য সাইনাস বলা হয়। ওকে, পেরিভিসেরাল যেহেতু মাঝে রয়েছে, পেরিভিসেরাল, এবং পেরিনিউরাল কারণ এখানে নার্ভাস সিস্টেম আছে, এদিক থেকে এদিক পর্যন্ত নার্ভাস সিস্টেম আছে, সেই জন্য পেরিনিউরাল। নামগুলো তো মানে আছে অবশ্যই সবই। তাহলে 2টো মধ্যচ্ছদা 3টে প্রকোষ্ঠ তৈরি করে দিচ্ছে। একটা গহ্বরকে 2টো যদি দেওয়াল করি তা 3টেই তো ঘর হবে, তো সেরকমই ব্যাপার। তো এই হলো ব্যাপারটা। এবার আমরা চলে আসি এই জায়গাটায়, যে হিমোলিম্ফ সেটা হলো যে জিনিসটা ঘুরে বেড়াচ্ছে সেটা অ্যাকচুয়ালি হিমোলিম্ফ, মানে রক্তের জায়গায়। সেটা একটা প্লাজমা, তার উপাদান হিসেবে রয়েছে প্লাজমা, মানে যাতে রক্ত রস বলছি আর কি, রক্ত তো নেই, রস মানে তরল পদার্থ যেটা। আর একটা রয়েছে হিমোসাইট, মানে যে কোষগুলো রয়েছে। আমাদের ক্ষেত্রে যেমন RBC, WBC, প্লেটলেট মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা থাকে, এদের ক্ষেত্রে হিমোসাইট রয়েছে। সাইট মানে সেল। ওকে,
তাহলে এদের যে হিমোলিম্ফ রয়েছে তাতে দুটো উপাদান, একটা প্লাজমা আর একটা হিমোসাইট হয়ে গেল। এই মোটামুটি হিমোলিম্ফের ব্যাপার হয়ে গেল, মানে যেটা ঘোরাঘুরি করছে আর কি রক্তের বদলে সেটা। আচ্ছা, এরপর রয়েছে হিমোসিল। হিমোসিল মানে হলো এই অংশটা, এই যে পেরিভিসারাল যেটা পড়ছি এটা হিমোসিল, মানে এটা রক্ত দ্বারা পূর্ণ করা আছে। মানে রক্ত দ্বারা নয়, অ্যাকচুয়ালি ওই হিমোলিম্ফ দ্বারা পূর্ণ করা আছে, সেটা হিমোসিলটা। আর এখানে রয়েছে হার্ট। আমরা হার্টে চলে আসি, তাহলে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবো খুব তাড়াতাড়ি। তাহলে হার্টটা 13টা প্রকোষ্ঠ মোটামুটি আমি আঁকার চেষ্টা করেছি, 1 2 3 4 5 করে প্রকোষ্ঠগুলো করার চেষ্টা করেছি 13টা, এবং শেষ পোর্শনটা আমরা ফিউজ করে দিয়েছি, যুক্ত করে দিয়েছি, খুলে রেখে দিই, বন্ধ করে দিয়েছি। শেষের অংশটা বন্ধ করা আছে, মানে ওইদিকে রক্ত যেতে পারবে না, রক্ত নয় যদিও হিমোলিম্ফ, ওইদিকে যেতে পারবে না। তাহলে কোন দিকে যাবে? আসবে এই দিকে, মানে ব্রেন পোর্শন, এটা মাথার রিজনে আসতে পারবে। তার মানে এই হার্টটা অ্যাকচুয়ালি এখানে এসে ধমনীতে পরিণত হয়ে গেছে, এটা ধমনী, এখানকার এটা ধমনী আছে। ওকে, তার মানে হার্ট তার রক্তের মানে হিমোলিম্ফের পুরো অংশটাকে ধমনী দিয়ে ঠেলে দেয়, দিয়ে ব্রেনে পৌঁছে দেয়। ব্রেনে যা কাজ করলো, তারপরে সেই রক্তটাকে পৌঁছে দিল হিমোসিলের মধ্যে, এই অংশে পৌঁছে দিল। এবার সেখান থেকে রক্তটা প্রবেশ করে গেল আবার হার্টে, এইভাবে ঘোরাঘুরি করছে। আর কেন এদেরকে মুক্ত সংবহনতন্ত্র বলা হচ্ছে এতক্ষণ পর, এটাই মেন বিষয়বস্তু। তার কারণ এটা তো আর রক্তবাহ নয়। যখন রক্তবাহ বা হার্ট থেকে বেরিয়ে অন্য কোনো গহ্বরে মুক্ত হয়, তখন তাদেরকে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বলে। আমাদের ক্ষেত্রে একটু পরেই দেখব, রক্ত কখনো হৃৎপিণ্ড আর রক্তবাহ এর বাইরে বেরোবে না, কোনো ফাঁকা জায়গায় বা গহ্বরে উন্মুক্ত হবে না। এরা কিন্তু এদের রক্তকে একটা গহ্বরে উন্মুক্ত করে দিচ্ছে একবার, সেই জন্য এদেরকে বলে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আশা করি বুঝতে পেরেছি। এখন আরও যদি ভালো করে বলো, তাহলে প্রত্যেকটা হার্ট থেকে এদের অ্যাকচুয়ালি চ্যানেল আছে, যে চ্যানেলের মাধ্যমে অ্যাকচুয়ালি রক্তটা ঢোকে হার্টে। তো সেই ব্যবস্থাটাও রয়েছে, একটা জায়গা দিয়ে নয়, সব জায়গাগুলো দিয়েই ঢোকে আর কি, 13টা প্রকোষ্ঠ দিয়ে ঢুকতে পারে। তো সেই ব্যাপারটা রয়েছে। তার মানে এখান থেকে হার্ট থেকে ব্রেন থেকে হিমোসিল থেকে আবার হার্ট থেকে ব্রেন থেকে হিমোসিল, এইভাবে ঘোরাঘুরি করছে। যেহেতু রক্তটা এই জায়গায় উন্মুক্ত হচ্ছে, এই ফাঁকা গহ্বরে উন্মুক্ত হচ্ছে, সেই জন্য একে ওপেন টাইপ বলা হয়, মুক্ত রক্ত সংবহনতন্ত্র বলা হয়। আশা করি বোঝা গেছে আমি কি বলতে চাইছি। এরপর আমরা বদ্ধ রক্ত সংবহনতন্ত্র নিয়ে একটু আলোচনা করব। বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বলা হচ্ছে এই কারণের জন্যই, যেহেতু রক্তটা রক্তবাহ এবং হৃৎপিণ্ড এর বাইরে আর অন্য কোনো জায়গায় উন্মুক্ত হচ্ছে না, ওখানে যেমন হিমোসিলের মধ্যে উন্মুক্ত হয়েছিল, এখানে হচ্ছে না, সেই জন্য একে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বলা হয়। খুব সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি একবার। সেটা হলো সারা দেহ থেকে রক্ত, একটু ভালো করে শুনবে, সারা দেহ থেকে রক্ত এই দুটো পথে এই প্রকোষ্ঠে এসে পৌঁছায়। এটা হার্টের 4টে প্রকোষ্ঠ, দুটো অলিন্দ, দুটো নিলয়। আমরা অ্যাকচুয়ালি এই সাইডে হচ্ছে ব্যাপারটা, তার মানে যেটা আমরা বাঁ দিকে দেখছি সেটা অ্যাকচুয়ালি ডান দিক। অলিন্দকে অরিকল বলা হয়, সেই জন্য RA লিখলাম, রাইট অরিকল। ওকে, তাহলে এখানে লেফট অরিকল লিখলাম, এটা বাম মানে ডান অলিন্দ, এটা বাম অলিন্দ। তাহলে এখানে রাইট ভেন্ট্রিকেল মানে নিলয়, আর এখানে লেফট ভেন্ট্রিকেল। জাস্ট এগুলো না লিখলে, বাংলাগুলো লিখতে গেলে টাইম লাগবে বেশি, এরকমগুলো লিখে দিলাম। তাহলে রক্ত সারা দেহ থেকে এসে এখানে পৌঁছালো, আর এখানে এসে পৌঁছালো রাইট অরিকল, মানে সেখানে CO2 যুক্ত রক্ত। এরপর এই পথ হয়ে এসে এখানে পৌঁছায়, সেখানেও CO2 যুক্ত রক্ত, যে কোনো ফিল্টারের কোনো ব্যাপার স্যাপার নাই। এরপর এখান থেকে যখন পাম্প করে রক্ত এই পথে লাংসে চলে যায়, এবং আরেকটি পথ এখানে রয়েছে এদিকের লাংসে চলে গেল, দুদিকের লাংসে। আমরা জানি হার্টের দুপাশে দুটো লাংস আছে, সেই দুদিকের লাংসে চলে গেল। এখানে CO2 যুক্ত রক্তকে দিল, তার বদলে হয়ে গেল O2 যুক্ত রক্ত। কারণ লাংস বা ফুসফুসের আমরা সেই কাজই দেখেছিলাম, যে ফুসফুসের কাজ হলো রক্তকে পিউরিফাই করা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে অক্সিজেন যুক্ত রক্তকে দেওয়া, এই কাজটি করে। তার মানে আবারও একটা নালীপথ আমরা সবুজ রঙে দেখতে পাচ্ছি, এই পথ হয়ে আলটিমেট এসে প্রবেশ করে এই প্রকোষ্ঠে, মানে লেফট অরিকল। এখানেও তাই, এখানে হয়ে প্রবেশ করে এই প্রকোষ্ঠে, লেফট অরিকলে। লেফট অরিকল থেকে চলে আসে লেফট ভেন্ট্রিকাল, মানে বাম নিলয়ে। যখন বাম নিলয়ে এখানে যখন রক্তটা আসছে O2, এখানেও যখন রক্তটা এখান থেকে গেলো O2, কারণ এখান থেকে ফিরে আসছে রক্তটা। এই O2 যুক্ত রক্ত এখানে মহাধমনী আছে, সেই মহাধমনী পথে চলে গেল সারা দেহে।
এটা শুধু হার্টের ব্যাপারটা হলো। এরপর কখনোই এই শিরা ছেড়ে সারা দেহতে শিরা ছেড়ে রক্ত বেরোয়নি, ধমনী ছেড়েও কিন্তু রক্ত বেরোয় নাই। মাঝখানে যে জালক তৈরি হয়েছিল তারাও কিন্তু ভেসেল, তারাও কিন্তু রক্তবাহ, সরু হতে পারে, ছোট হতে পারে, তারাও রক্তবাহ। তার মানে রক্তবাহের বাইরে কখনো রক্তটা কোথাও বেরোয়নি। আর হার্ট তো লাগবেই, তাহলে হার্টে উন্মুক্ত হয়েছে এটা বলার জন্য মুক্ত হবে না, হার্ট তো লাগছেই একটা সিস্টেম হিসাবে। তাহলে হার্ট এবং রক্তবাহ এদের মধ্যেই সীমাবদ্ধ আছে, সেই জন্য একে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বলা হয়। তো আমরা রয়েছি উদাহরণ হিসাবে, পাখি রয়েছে, সবাই রয়েছে, আমাদের উপর দিকে সবাই রয়েছে এই ধরনের উদাহরণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো মুক্ত এবং রক্ত সংবহনতন্ত্রের মধ্যে, বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কী ডিফারেন্সটা রয়েছে। এরপর আমরা আরেকটি পার্টে চলে যাচ্ছি, যেটা রয়েছে এর পরবর্তী অংশ, বডি ফ্লুইড বা দেহ তরল। আমাদের দেহে বিভিন্ন ধরনের তরল পদার্থ রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দেহে টোটাল যদি তরলের পরিমাণ বলি তাহলে সেটা প্রায় 70% মতো হয়ে যাবে। মানে যদি আমাদের কাউকে ধরে নিংড়ে দেওয়া হয়, মানে ওই আখের যেমন রস বার করে তেমন কোনো মেশিনের মধ্যে ঢুকে যদি বের করে পিষে দেওয়া হয় তাহলে 80% শুধু জলই বেরিয়ে যাবে, মানে ফ্লুইড বেরোবে। ফ্লুইডের আবার বেশিরভাগটা সব জায়গাতেই জলই আছে, তার মানে এই দিয়েই তৈরি। তাতে কোন কোন ধরনের ফ্লুইড বা কোন কোন ধরনের দেহ তরল রয়েছে সেগুলো নিয়ে আমাদের এখানে একটু আলোচনা করতে হবে। তো প্রথমেই আমরা দুভাগে ভাগ করে নিচ্ছি, একটাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড বলছে, একটা ইন্ট্রা সেলুলার ফ্লুইড বলছে। এক্সট্রা সেলুলার মানে সেলের বাইরে যে ফ্লুইড রয়েছে, কোষের মধ্যে না। আমরা এখানে আলোচনা করব যে একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, তো কোষের মধ্যে যে ফ্লুইড রয়েছে সেটা হলো ইন্ট্রাসেলুলার ফ্লুইড, কোষের মধ্যে। কিন্তু আমরা ম্যাক্সিমাম যে ফ্লুইড নিয়ে আলোচনা করব সেটা কোষের বাইরে আছে, এক্সট্রা সেলুলার। এক্সট্রা মানে বাইরে, তাহলে কোষের ভিতরে ওটার বেশি আলোচনা করার দরকার হবে না। পরে ইন্ট্রাসেলুলার ফ্লুইড হলো কোষের ভিতরে অন্তঃকোষীয় তরল পদার্থ, অন্তঃকোষীয় তরল পদার্থ। কোষের ভিতরে যে পরিমাণ তরল পদার্থ রয়েছে সেটাকে অন্তঃকোষীয় বলা হচ্ছে। এখন কোষের ভিতরে মানে মেন পোর্শন যেটা, সেটা প্রোটোপ্লাজম, মানে তার মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস থাকে। মানে সাইটোপ্লাজমের মেজরিটি পোর্শন জল থাকে বা তরল পদার্থ থাকে, তো সেই তরলটাকে বলা হচ্ছে ওখানে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ক্ষেত্রে। আর বাকি সমস্ত ধরনের তরল তারা কিন্তু সেলের বাইরে আছে, তাদেরকে নিয়ে আমরা একটু জাস্ট ডিসকাস করবো কিছু কিছু করে, ছোটো ছোটো করে পয়েন্ট করে। তো প্রথমেই একটা নাম বলছি আমরা, বলারই অপেক্ষা রাখে না, রক্ত। এক্সট্রা সেলুলার ফ্লুইড, কারণ রক্ত কিন্তু রক্তবাহের মাধ্যমে যাচ্ছে, একটা চ্যানেলের মাধ্যমে যাচ্ছে। কোনো সেলের মধ্যে ফ্লুইডটা নেই, বরং রক্তে নিজেরই আবার কোষ আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, সেটা রক্তের মধ্যে উপস্থিত বিভিন্ন ধরনের কোষ। তার মানে রক্তটা তো কোষের মধ্যে নিশ্চয়ই নেই, তার মানে একটা চ্যানেল, সেটা শিরা হতে পারে, ধমনী হতে পারে, রক্তজালক হতে পারে, একটা চ্যানেল, তার মধ্যে দিয়ে একটা ফ্লুইড চলছে, যাচ্ছে। তো সেটা অবশ্যই সেলের বাইরে আছে, সেই জন্য এক্সট্রা সেলুলার ফ্লুইড বলা হচ্ছে। রক্ত নিয়ে যেহেতু আমরা ইন ডিটেলস পরে আলোচনা করব, সেই জন্য রক্ত নিয়ে কোনো আলোচনায় আমরা যাচ্ছি না, ডাইরেক্ট চলে এলাম লিম্ফ। লসিকা, লসিকা আমাদের দেহের খুব গুরুত্বপূর্ণ একটি তরল পদার্থ, তোমাদের হয়তো সকলের আইডিয়া নেই এখন, ক্লাস 9 বলে। সেটা হলো আমাদের দেহের সব জায়গায় রক্ত পৌঁছাতে পারে না। মানে হলো এটা যে আমাদের দেহে যে সমস্ত কোষ আছে প্রচুর, 10 লক্ষ কোটি বা মেয়েদের ক্ষেত্রে 8 লক্ষ কোটি সেল আছে, এই এত এত কোষে রক্ত পৌঁছে দেওয়া সম্ভব নয়। আর ঠিক সেই কারণের জন্য এখানে রক্ত কিন্তু সব জায়গায় নেই। যে জায়গায় রক্ত পৌঁছাতে পারে না সেই জায়গায় লিম্ফ বা লসিকা কাজ চালিয়ে দেয়। লিম্ফ তৈরিও হয় অ্যাকচুয়ালি মডিফাইড মানে ব্লাড, মানে লিম্ফ ব্লাড থেকেই একভাবে তৈরি। যাই হোক, সেটা হলো যে লিম্ফ সেই ধরনের ফ্লুইড যেখানে যেখানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে সেখানে তারা দায়িত্ব নেয়, দায়িত্ব নিয়ে কিন্তু সেটা পৌঁছে দেয়। তো এখানে লসিকা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই লসিকা জন্য লসিকা আবার তন্ত্র আছে, হ্যাঁ, লসিকা বাহ, লসিকা গ্রন্থি সব আছে। মানে যেমন রক্তের রক্তবাহ আছে, যেমন লসিকা বাহ আছে, সেই বাহের মাধ্যমে কিন্তু লসিকা যায়। যাই হোক, এই নিয়ে ডিটেলসে করার দরকার নেই, আমরা শুধু এইটু জেনে রাখবো যে দেহের সব অংশে রক্ত পৌঁছাতে পারে না, যেখানে পারে না সেখানে লসিকাকে কাজ চালিয়ে দেয়। এরপর আমরা সোয়েট বা ঘাম, সেটাও কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে আমাদের দেহ থেকে ঘাম নিঃসৃত হয়।
ঘাম নিঃসরণের 2-3টে কারণ রয়েছে, মেজর কারণ রয়েছে। একটা কারণ হলো আমরা জানি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। আমরা গ্রীষ্মকালে প্রচুর ঘামি, কিন্তু শীতকালে এখন আমরা অতটা ঘামছি না। তার কারণ হলো যে দেহের বাইরের পারিপার্শ্বিক অবস্থা কিন্তু এখন ঠান্ডাই আছে, গরম নেই। সেই জন্য বাইরের পরিবেশ ঠান্ডা বলে আমাদের দেহের উপরের ত্বক সব ঠান্ডাই আছে, সেই জন্য তাকে আর ঠান্ডা করার কিছু নেই, সেই জন্য ঘাম বেরোনোর কোনো দরকার নেই। যখন গরম হয় গ্রীষ্মকালের ক্ষেত্রে দেখি প্রচুর ঘামি আমরা, এই কারণের জন্যই যে বডি বাইরের টেম্পারেচারের জন্য গরম হয়ে যায়, আর সেই জন্য যাতে বডি গরম না হয়ে যায় সেই জন্য ভেতর থেকে জল বেরিয়ে এসে সেই লিন তাপটা নিয়ে পালিয়ে যায়, ফলে ঠান্ডা হয়ে যায়। এর পাশাপাশি ঘামের আরও অনেক ফাংশন রয়েছে, যেমন ঘামের মাধ্যমে রেচনপত্র বের করে দেয় বডি, তার রেচনপত্রের কিছু অংশ ঘামের মধ্যে বার করে দেয়। আর ঘামের মাধ্যমে কিছু অ্যান্টিবডি, তোমরা তো জানো না অ্যান্টিবডি নিয়ে, কিছু রোগ প্রতিরোধক উপাদানও বেরোয়, যাতে আমাদের বাইরের দিকে যে সমস্ত জার্মস টার্মস আছে, যে সমস্ত জীবাণু আছে তাদেরকে মেরে ফেলতে পারে। তাহলে এই কাজগুলো ঘাম করে চলেছে। ঘামও এক্সট্রা সেলুলার ফ্লুইড, তার কারণ সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি আমাদের চামড়ার নিচে আছে, সেখান থেকে বের করে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি দাঁড়ায় যেটা ঘাম কিন্তু কোনো সেলের মধ্যে নাই, সেলের বাইরে অ্যাকচুয়ালি একটি তরল পদার্থ। নেক্সট রয়েছে মূত্র, এটাও এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যেই বলা হয়। তার কারণ যে ব্লাড ঘুরছিল গোটা বডিতে, সেখানে বিভিন্ন জায়গায় রেচন পদার্থ কালেক্ট করছিল, আলটিমেট সেটা বৃক্কে এসে পৌঁছেছে। বৃক্কে ওটা ছাঁকনির মাধ্যমে, বৃক্ষ ছাঁকনির মতো কাজ করে, বৃক্ষ ছাঁকনির মাধ্যমে ছেঁকে তাকে মূত্রের মানে রক্তটাকে ছেঁকে অ্যাকচুয়ালি মূত্র তৈরি করছে, এবং সেটা দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু রক্তের উপাদানগুলো নেই। তো সেখানে মূত্রও কিন্তু আমাদের দেহের একটি অন্যতম এক্সট্রা সেলুলার ফ্লুইড হিসেবে কাজ করছে। যদিও ঘাম আর মূত্রকে আমরা আপার ক্লাসে গিয়ে কখনোই এক্সট্রা সেলুলার ফ্লুইড বলবো না, নিচু ক্লাসে বলা হচ্ছে, সেই জন্য আমরা বলছি। এর পরে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেটা কি? সেটা হলো সেরিব্রো, এ কথাটি মানে হলো ব্রেন, আর স্পাইরাল মানে হলো স্পাইন বা সুষুম্নাকাণ্ড, আর ফ্লুইড মানে হলো তরল পদার্থ। আমাদের যে মস্তিষ্ক রয়েছে এবং মস্তিষ্ককে থেকে কন্টিনিউ হয়ে গেছে মেরুদণ্ডের ভেতর দিয়ে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড, এই মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের মধ্যে রয়েছে এক ধরনের ফ্লুইড, যাকে বলা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রো মানে ব্রেন, স্পাইনাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি সুষুম্নাকাণ্ড, মানে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের মধ্যে যে ফ্লুইড রয়েছে তাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে। অনেকগুলো কাজ রয়েছে। এক, ওই সেলগুলোকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করা, পুষ্টি প্রদান করা, অক্সিজেন সাপ্লাই করা, কার্বন ডাইঅক্সাইডকে বের করে আনা, রোগ প্রতিরোধ ক্ষমতা দেখানো, এই ধরনের কিছু কাজ করে চলেছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এখানেও আমাদের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে রয়েছে। সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে, আরেকটি ফ্লুইড রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড। সেটা বোঝানো আরেকটু কষ্টকর। সেটা হলো আমাদের যে হাড় দেখি আমরা যে কোনো হাড় দেখি, যদি ভেবে থাকো যে হাড় মৃত উপাদান, এমন তো একদমই নয়। হাড়ের মধ্যে কিন্তু কোষ আছে, হাড়ের মধ্যে কোষ আছে এবং তারা জীবিত। তার মানে হাড়ের মধ্যেও কিন্তু ডিফারেন্ট টাইপসের সেল আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, এই ধরনের বিভিন্ন সেল আছে, এবং হাড়ের মধ্যেও কিন্তু ফ্লুইড আছে, তরল পদার্থ আছে, যেগুলোকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। তার মানে আরও ভালো করে বলতে গেলে যদি বলি, এভাবে বোঝানোটা একটু মুশকিল, তো এটা যদি একটি হাড় হয় এবং এটা যদি তার জয়েন্ট এরিয়া হয় আর কি, বুঝতেই পারছো যে এটা জয়েন্ট এরিয়া, মানে এটা একটা হাড়ের পোর্শন, এটা এই যে কবজি মানে কুনুই, এখানে একটা হাড়, এখানে হাড়, এটা জায়গায় জয়েন হয়েছে, এই যে জয়েনিং যে পোর্শনটা, এটা একটা হাড়, এটা একটা হাড়, তো এই জয়েনিংয়ের পোর্শনটা এখানেও কিন্তু ফ্লুইড আছে, যে ফ্লুইডটাকে অ্যাকচুয়ালি সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়েছে। যে ফ্লুইডটা থাকার জন্য আমরা খুব সহজে মুভমেন্টগুলো করতে পারছি, এবং প্রায় 40-50 বছর পর্যন্ত আরামসে করতে পারছি। তারপরে গিয়ে বুড়ো বয়সে গিয়ে আমাদের এই ফ্লুইডটার পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, আর তার ফলে আমাদের মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে। ঠিক যেমন মানে দরজার যেমন ওই কবজাগুলোতে যেমন দীর্ঘদিন পরে জং করতে আরম্ভ করে, সেরকমই মানে ওখানে যদি তেল দিই আবার ভালো চলে, কিন্তু আমাদের এই মাছেরগুলোকে তেল দেওয়া যাবে না, ঠিক আছে? এইগুলো যেমন আছে তেমন যতদিন পর শুকিয়ে যেতে আরম্ভ করবে, কমতে আরম্ভ করবে, তখন কিন্তু এই মুভমেন্ট করাটা আস্তে আস্তে কষ্টকর হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই মোটামুটি ছোটোখাটো ব্যাপার আমরা খুব সংক্ষেপে আলোচনা করলাম। এক্সট্রা সেলুলার ফ্লুইড যে ধরনের রয়েছে, আরও রয়েছে, সেটা হলো টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইডটা কি? আমরা তো এখানে বললাম যে এই ভেতরে যে ফ্লুইড রয়েছে সেটা ইন্ট্রাসেলুলার ফ্লুইড, কিন্তু এই টিস্যুগুলোর, এই সেলগুলোর বাইরেও কিন্তু ফ্লুইড আছে, যেটাকে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে ধরা হয়। এগুলোকে অ্যাকচুয়ালি টিস্যু ফ্লুইড বলা হয়, যেটা এর মধ্যেই পড়ছে, টিস্যু ফ্লুইড। এটা যেহেতু সেলের মধ্যে নয়, সেই জন্য একে সেলুলার বলা হচ্ছে না, এক্সট্রা সেলুলার বলা হচ্ছে।
সেলের মধ্যে যেটা সেটা ইন্ট্রা, কিন্তু সেলের বাইরের দিকে এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোকে বলা হয় টিস্যু ফ্লুইড বা কলারস। এটাও কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে পড়ে। তো আশা করি বুঝতে পেরেছো আমাদের দেহের বিভিন্ন প্রকার তরল পদার্থ এবং তাদের মোটামুটি ছোটোখাটো কাজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম। এবং এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওতে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। নেক্সট আমরা রক্ত বা ব্লাড নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে, এবং ব্লাডের বিভিন্ন ধরনের কম্পোজিশন এবং ব্লাডের কাজ মোটামুটি আগের ভিডিওতেই আমরা বলে দিয়েছিলাম, তবু একবার আউটলাইন দেওয়ার চেষ্টা করব যে ব্লাডের বিভিন্ন ধরনের কাজ। তার পরবর্তী অংশে আমরা ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ নির্ণয় করব এবং সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো।